This is Dr. Hassan. Today we are going to discuss about international financial environment, course of international financial management. In previous class, we discussed multinational financial management. Do you remember? So today we are going to discuss about international flow of funds, right? From here, okay. So এখানে আমরা কি দেখব বলেন তো? এখানে আমরা দেখব যে ইন্টারন্যাশনালি কিভাবে ফান্ডগুলো ফ্লো করে বা ফান্ডের ফ্লো কিভাবে একটা দেশে তৈরি হয় থ্রু ইন্টারন্যাশনাল ট্রানজাকশনস। তো এখানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন তো অনেক ভাবে হয়। নরমালি আমরা যেটা জানি সেটা কিভাবে হয় বলেন তো? ফরেন কারেন্সি যে অ্যাকাউন্টগুলো এগুলো মাধ্যমে সেটা থাকবে। সো এটা মেকানিজম হচ্ছে যে এটা রেট টাকা ব্যালেন্স করে আপনাকে লাইসেন্স করে আনতে হবে, শিপিং করতে হবে, ঠিক আছে? এটা কোনো স্পেসিফিক কোনো এজেন্টের উপরে আপনাকে করতে হবে নট নেসেসারি। আপনি যদি ওদের সাথে একটা কোলাবোরেটিভ প্রোগ্রামে থাকেন বা কোনো একটা এজেন্সির সাথে ওরা হচ্ছে ওদের সাথে এজেন্ট করতে পারে, ওরা এজেন্ট মাধ্যমে করতে পারে যদি আপনি ডিরেক্ট ইনভলভ না হন ইন্টারন্যাশনাল ট্রেডে। হ্যাঁ, আবার আপনি ডিরেক্ট হতে পারেন, ইনডিরেক্ট হলেও কিন্তু আপনি এক্সপোর্ট করে বিজনেস করতে পারছেন with the relationship, I mean to maintain the relationship with your collaborative partners, right? আচ্ছা, আমরা এখন ইন্টারন্যাশনাল ফ্লো অফ ফান্ডস কিভাবে গ্রো করে আমরা সেটা দেখবো, বা কিভাবে ওরা মেইনটেইন করে বাংলাদেশ বা যে কোনো একটা দেশের ইকোনমিকে কিভাবে মেইনটেইন করে। কেমন এটা হচ্ছে যে একবারে গ্রস এখানে একটা লাইক করছে, এটা একটু লাইক চলে যেতে হচ্ছে না, এই লাইকে টপ করে ফার্স্ট লাইক করা আছে ওই পাশে না এই পাশে এই সামনে কি হবে স্যার অ্যানসার বলেন। আর সমস্যা নেই, এটা হবে প্রফিট আছে, ঠিক আছে, এটা হবে তো এটা হবে ওকে ওকে ঠিক আছে না আলো ঠিক আছে প্র্যাকটিস করতে ওকে না বোর্ড দেখা যাচ্ছে সবচেয়ে ঝামেলা কি পিছনে ওইটা তো ওইটা ওই রিফ্লেক্ট করবে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে ব্যালেন্স অফ পেমেন্ট এটা একটা মেজর একটা টার্ম, কেমন ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এটা একটা মেজর টার্ম। এই টার্মটা কিভাবে ইউজ করে বলুন তো? ব্যালেন্স অফ পেমেন্ট ইজ আ কম্প্রিহেন্সিভ রেকর্ড অফ অল ইকোনমিক ট্রানজাকশনস between a country's residents and the rest of the world for a specific period. কি বলছো বলুন তো? এটা একটা কম্প্রিহেন্সিভ রেকর্ড। কম্প্রিহেন্সিভ রেকর্ড বলতে কি অল ওভার রেকর্ড থ্রু export and import, right? Of all economic transaction, যত ধরনের ইকোনমিক ট্রানজাকশন হতে পারে বর্ডার ক্রসিং বর্ডারে, যত ধরনের ট্রানজাকশন ইকোনমিক ট্রানজাকশন হয় সেটা কার মধ্যে বলুন তো? কার মাধ্যমে? বিটুইন কান্ট্রিজ রেসিডেন্টস, মানে একটা দেশের সাথে একটা দেশের রেসিডেন্টের সাথে, শুধুমাত্র দেশের দ্বারা দেশের রেসিডেন্ট অল ওভার। আপনি পার্সোনালি করতে পারছেন বিজনেস, উনি করতে পারছেন, আমি করতে পারছি, তার মানে অল ওভার, ঠিক আছে? কান্ট্রিজ রেসিডেন্টস, শুধুমাত্র একটা কান্ট্রি না বা গভর্নমেন্ট না, সব রেসিডেন্ট and the rest of the world, এবং মানে একটা দেশ আরেকটা দেশ, আপনি একটা দেশের সাথে করতে পারছেন, উনি আরেকটা দেশের সাথে করছে, তাই না? এইভাবে পুরো ওয়ার্ল্ডে একটা দেশের পার্সপেক্টিভ থেকে পুরো ওয়ার্ল্ডটাকে ওরা মেইনটেইন করছে। এই যে একটা ট্রানজাকশন হচ্ছে না আপনার সাথে আমেরিকা, আপনার সাথে আমেরিকা বা আপনার সাথে জার্মানি, এর উপর ট্রানজাকশন হচ্ছে। আচ্ছা, এই ট্রানজাকশনটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ রেকর্ড তৈরি করে গভর্নমেন্ট, কেমন? এগুলো সব লেখা থাকে, আপনি যখন আছে সব এখানে লেখা থাকে, কেমন? আচ্ছা, এটা রেকর্ড হয়ে যায় and also okay over a specific period, এটা বলতে পারে এক বছরের একটা ট্রানজাকশন, টোটাল এক বছরে তো আমরা হিসাব করি, তাই না? এনুয়াল ইয়ার করা হয়, ক্যালকুলেশন গুলো হয়, and it consists of three main components. এবং এই রেকর্ডগুলো আমরা বলবো যে কম্প্রিহেন্সিভ রেকর্ড আমরা রাখি, এটা তিনটা অ্যাকাউন্টের মাধ্যমে রাখি, বুঝছেন? এই অ্যাকাউন্টগুলো কি কি বলুন তো? কারেন্ট অ্যাকাউন্ট আছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আমরা একটু জানবো কি বলুন তো পড়ে গেছে আমরা একটু জানবো যে কারেন্ট অ্যাকাউন্ট আসলে কি করা হয়, why they maintain current account. Okay, the current account is the sum of net income from abroad. তার মানে আপনি প্রত্যেকটা দেশের সাথে যে ট্রেড রিলেশনশিপ মেইনটেইন করছেন বা ট্রেড করছেন,
প্রত্যেকটা দেশ থেকে আপনি ইনকাম করছেন না, ইনকাম আপনি ইনকাম করে আনতেছেন, তাই না? অথবা আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করছেন, আপনি ইনভেস্ট করছেন, ইনভেস্ট করে ওখান থেকে একটা ইনকাম আসছে, তাই না? অথবা ইম্পোর্ট করতেছেন, ইম্পোর্ট করলে ওখান থেকে একটা একটা ইনকাম তো আসবে, এক্সপোর্ট করলে ইনকাম আসে, তাই না? সব মিলে একটা ইনকাম আসে এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে দিয়ে। এই সাম অফ নেট ইনকাম ফ্রম অ্যাপ্রোচ, সেটা শুধু একটা অ্যাপ্রোচ বলতে এখানে পুরো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কথা বুঝাইছে, ঠিক আছে? আপনি যেটা বলেছিলেন ওইটা ছাড়া বাকি ওয়ার্ল্ডের কথা বুঝাইছে। The sum of the net income from abroad, net current transfer, এখন আমরা মানি ট্রান্সফার করি না রিয়ার মাধ্যমে, তারপর হচ্ছে যে মানি ট্রান্সফার কিছু এটার মাধ্যমে কি বলেন ওয়েস্টার্ন ইউনিয়ন আছে অলরেডি, তারপর হচ্ছে যে কি বলে অনেকগুলো মানিগ্রাম আছে, মানিগ্রাম আছে, রাইট, রিয়া আছে, whatever। এটা যখন আপনি কারেন্ট ট্রান্সফার করতেছেন, যেই কারেন্ট ট্রান্সফার করতেছেন, এটা হইতে পারে আপনার ডেফিসিট হচ্ছে, হইতে পারে আপনার সারপ্লাস হচ্ছে, কেমন সেটা আমরা পরে দেখব। আমার কোনটাতে ঘাটতি যাচ্ছে না, এক্সপোর্টে ঘাটতি হচ্ছে না, ইম্পোর্টে ঘাটতি হচ্ছে পরে। যখনই আমরা কোনটাকে ট্রানজ্যাক্ট করি সাথে এটা ট্রানজ্যাকশন হয়ে যায় না, কারেন্ট হয়ে যায় না, ওইটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের কাজ। নেট কারেন্ট ট্রান্সফার এন্ড দ্য ব্যালেন্স অফ ট্রেড, এই যে বলা হচ্ছে যে ট্রেড যেটা করতেছে সেটা ব্যালেন্স করে, কতটুকু দেশের বাইরে গেছে, কতটুকু দেশের ভিতরে আসছে, ইন টার্মস অফ মানি, রাইট? আচ্ছা, অথবা ইনকাম। আচ্ছা, তারপর হচ্ছে কি এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের কাজ কি বলুন তো? এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা দুইটা কিন্তু একসাথে ওরা ক্যালকুলেট করে, কিন্তু দুইটা টার্ম ইউজ করে, দুইটা একই জিনিস। ওটা হচ্ছে ভ্যালুয়েশন। দেখেন, the financial account is the part of BOP, of course balance of payment একটা পার্ট, কারণ এটার মাধ্যমে আমরা ব্যালেন্স অফ পেমেন্টের ব্যালেন্স করছি, তাই না? এগুলোর মাধ্যমে। আচ্ছা, that records cross border financial transaction related to investment flow। তার মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট হচ্ছে যে ইনভেস্ট কোথায় করছেন আপনি, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসতে পারে, আবার আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করতে পারেন বেসড অন দ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি, ওই ট্রানজাকশনগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, এখানে আপনি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টও আপনি এনশিওর করতে পারছেন। আপনি কোথায়, ধরুন আপনি বাংলাদেশে কিছু ইনভেস্ট করবেন, অন্য কোথাও ইনভেস্ট করবেন, অন্য কোথাও ইনভেস্ট করবেন, এক জায়গায় ইনভেস্ট না করে আপনি ইউ আর ইনভেস্টিং ইন ডাইভার্স ওয়ে, রাইট? আচ্ছা, তাহলে হচ্ছে এখন এই ইনভেস্টমেন্ট ফ্লোগুলোর মাধ্যমে কি মানি ফ্লো হতে পারে না? ফাইন্যান্সিয়াল ফ্লো হতে পারে না? ফ্লো ফান্ড হতে পারে না? পারে তো। ফ্লো ফান্ড তো বুঝছেন কোথা থেকে 1,000 টাকা চলে আসছে আপনার কাছে টু বি ইনভেস্টেড, রাইট? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে কোথায় গেছিলাম আমরা? আচ্ছা, তাহলে এই ইনভেস্টমেন্টগুলো কি কি হতে পারে? দ্যাট ইজ দিস ইনক্লুডস ইনভেস্টমেন্ট ইন রিয়েল অ্যাসেটস লাইক land, buildings, etc. কেমন নরমাল বুঝতে সমস্যা হচ্ছে না। আচ্ছা, আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট এগুলো হচ্ছে আমাদের রিয়েল অ্যাসেটস। রিয়েল অ্যাসেটস হচ্ছে তো যেটা হচ্ছে যে চোখে দেখা যাচ্ছে, বা আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে কি এটাও চোখে দেখা যায়, বাট এটা স্টক ম্যানুয়াল হ্যাঁ, লাইক স্টকস এন্ড বন্ডস আপনারা জানেন, তাই তো? এগুলো এগেইনস্ট হচ্ছে আমরা একটা ট্রানজাকশন করি, তাই না? ইনভেস্ট করি। আচ্ছা, সেটা হচ্ছে এই স্টক এবং বন্ডের মাধ্যমে কি করে বলেন তো? কোম্পানি কিভাবে ফান্ড কালেক্ট করে বলেন তো? দেখি কে বলতে পারে। প্রাইমারি আইপিও গুলো ইস্যু করে, তারপরে সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে, বন্ডের মাধ্যমে তো ওরা হচ্ছে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কুপন বন্ড গুলো যে দেয়, হ্যাঁ, এটা কেন করে কোম্পানি? বিভিন্ন কোম্পানি এই জিনিসগুলো ইস্যু কেন করে? এগুলো ইস্যু যখন কোম্পানি ফাইন্যান্সিয়াল ধরে যায়, ফ্লোটা থাকে কম, ফাইন্যান্সিয়াল ফ্লোটা বাড়ানোর জন্য থাকে, ইনভেস্টমেন্টটাকে ধরে রাখার জন্য না, ইনভেস্টমেন্টটাকে ধরে রাখার জন্য, ইনভেস্টমেন্টটা বাড়ানোর জন্য। তারা তাদের কোম্পানির প্রফিট ক্যাপিটালাইজ করার জন্য বা স্ট্রেংথ ক্যাপিটালাইজ করার জন্য এটা করে। ধরেন আপনার ইউ হ্যাভ আ বিজনেস, ইউ ওয়ান্ট টু এক্সটেন্ড ইওর বিজনেস, রাইট? ইউ হ্যাভ আ বিজনেস বাট ইটস অলসো রিনাউন্ড বিজনেস, রাইট? ইউ হ্যাভ আ রিনাউন্ড বিজনেস। শুধু বিজনেস হলে তো হবে না, আপনি ফান্ড রাইজ করতে পারবেন না। আপনার বিজনেস করতে হবে, দেন ইট শুড বি রিনাউন্ড, মানে রেপুটেড, পরিচিত হতে হবে। তারপর হচ্ছে যে ধরেন আপনার দেখতেছেন পাবলিক ডিমান্ড অনেক বেশি, সেটা যে কোম্পানি হোক, আপনার প্রোডাক্ট বেসড হতে পারে, বেভারেজ বেসড হতে পারে, কিংবা সার্ভিস বেসড হতে পারে। এরপর হচ্ছে ধরুন আপনার আরেকটা বিল্ডিং দরকার হচ্ছে, বা কিছু মেশিনারিজ দরকার হচ্ছে, বা কিছু অ্যাসেট দরকার হচ্ছে আপনার কোম্পানিকে সার্ভ করার জন্য, বা ওই পারপাসটা সার্ভ করার জন্য, কেমন? অথবা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছেন আপনি, তো ওই প্রোডাক্টটা লঞ্চ করতে গেলে আপনাকে ম্যান পাওয়ার লাগবে, রিসোর্সেস লাগবে, কেমন? তারপর হচ্ছে যে ইনভেস্টমেন্ট লাগতেছে, প্ল্যান কিনতে হচ্ছে, ব্লা। তখন আপনি কি করবেন? আপনার কাছে এত টাকা পয়সা নেই, এখন আপনি ফান্ড রাইজ করবেন। এটা আপনি আইপিও অফারিং এর মাধ্যমে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর মাধ্যমে আপনি করতে পারছেন। এই আইপিও অফারিংটা কি করে? হেল্প করে এই কাজে ইনভেস্টমেন্ট ব্যাংক, রাইট? কমার্শিয়াল ব্যাংক না, নরমাল
হেল্প করে। আচ্ছা, তারপর হচ্ছে যে অথবা আপনি কি বলে ব্যাংক লোন নিতে পারেন, বুঝছেন, অথবা নিজে বন্ড ইস্যু করতে পারেন, কর্পোরেট বন্ড ইস্যু করতে পারেন, এবং করে আপনি ফান্ড কালেক্ট করতে পারছেন। আচ্ছা, এই বন্ড যখন আপনি ইস্যু করেন তখন আপনি কি পে করতেছেন? ক্যাশ। না না, নরমাল ইন্টারেস্ট পে করছেন, ইন্টারেস্ট পে করছেন। আর যখন স্টক ইস্যু করছেন তখন শেয়ার ইস্যু করছেন তখন ডিভিডেন্ড দিচ্ছেন। ডিভিডেন্ড দিচ্ছেন, তাই তো? সবসময় কি ডিভিডেন্ড দেয় কোম্পানি? ডিভিডেন্ড না দিয়ে অনেক সময় বোনাস শেয়ারও দেয় না, সবসময় কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় না। এটা হচ্ছে কোম্পানির স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, অন্যদের কোম্পানি এবং তার শেয়ার হোল্ডারের সাথে ডিপেন্ড করে, রিলেশনশিপের উপর ডিপেন্ড করে, বা তাদের অ্যানাউন্সমেন্টের উপর ডিপেন্ড করে, স্ট্রেংথের উপর ডিপেন্ড করে। মনে করেন যে রেপুটেড রিনাউন্ড কোম্পানি, তারা কি বলে ডিভিডেন্ড দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ ওদের কোম্পানির স্ট্রেংথ অনেক ভালো। আমার মেইন টার্গেট হচ্ছে আমার স্টক প্রাইস, শেয়ার হোল্ডার্স ভ্যালু, রাইট? এখন আপনি ডিভিডেন্ড দেখবেন, আপনি কি আপনাকে কখনো ইনকাম স্টেটমেন্ট দেখছেন? দেখছেন না কোম্পানি? দেখবেন যে নেট ইনকামের পরে কিছু রিটেন আর্নিংস থাকে, রিটেন আর্নিংস হয় না? এই রিটেন আর্নিংস এর একটা পোরশন হচ্ছে ডিভিডেন্ড হিসেবে পে করে, তাই তো? নেট ইনকামের। আচ্ছা, এই ডিভিডেন্ডটা অনেক সময় পে না করে ওরা যে রিটেন আর্নিংসটাকে আবার রিইনভেস্ট করে দেয় কোম্পানির মধ্যে। তাহলে আমার কি হচ্ছে? প্রসপেক্ট বাড়তেছে, পোর্টফোলিও বাড়তেছে, পোর্টফোলিও বাড়তেছে। এখন আপনি ডিভিডেন্ড কত টাকায় পাবেন? কথার কথা, ধরুন আপনি 10 টাকা পাইলেন, কথা কথা, পার শেয়ার বা একটা লটে, কিন্তু আপনার শেয়ার দাম যদি 10 টাকা বাড়াইতে পারেন কোম্পানি স্ট্র্যাটেজি, আপনার শেয়ার থাকবে 100 টা, 200 টা, 300 টা, দেন ইউ উইল গেট মোর অ্যাডভান্টেজ, রাইট? একদিকে দিচ্ছে না, আরেকদিকে হ্যাঁ, যে কোম্পানিগুলো একটু দুর্বল, স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান, যে কোম্পানিগুলো একটু দুর্বল, তারা কি করে নরমালি? তারা এই কাজটি তারা ওই কোম্পানি ধরে রাখার জন্য ডিভিডেন্ড পে করে তাদেরকে শান্ত রাখে। শেয়ার বাড়াতে পারছি না, আমি বছর আমি ডিভিডেন্ড একটু দেই, তারপর শান্ত রাখি। এটা টেকনিক্যাল। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এরপর হচ্ছে মনিটারি অ্যাসেটস, যেটা হচ্ছে কারেন্সি, ডিপোজিটস, এই ডিপোজিটসের মাধ্যমে আপনারা ব্যাংকে দেবেন, এটা কিন্তু ফান্ড ফ্লো হচ্ছে না। ধরেন আপনারা ফাইন্যান্স করবেন, আপনি কোনো কোম্পানিতে ফাইন্যান্স করবেন, কোনো কোম্পানিতে ফাইন্যান্স করেন, আপনারা ব্যাংকে ফাইন্যান্স করবেন। আচ্ছা, ওদের প্রজেক্ট দরকার, বা আপনারা কি করেন? ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে নাকি এমনি ইনভেস্ট করে দেন, নাকি এমনি করে দেন? না, অবশ্যই অ্যানালিসিস করবেন না, তাই না? অবশ্যই এখানে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করা। আচ্ছা, ওই প্রজেক্ট অ্যানালিসিসটা করতে ফাইন্যান্সিয়াল যারা ফাইন্যান্স ম্যানেজার যে বা ফাইন্যান্সিয়াল ম্যানেজার, উনি কি কি টেকনিকগুলো অবলম্বন করে বলুন তো? কি কি টেকনিকগুলো ফলো করে? আপনার তো মেজর, তাই না? মেজর, হ্যাঁ, আমরা জানার কথা। ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বাজেটিং টেকনিক বলে। ক্যাপিটাল বাজেটিং টেকনিক কয়টা আছে বলেন তো? আমরা যখন বলেন আপনি you are the bank, you are going to invest into 2 or 3 projects that are offered or proposed, কেমন? আচ্ছা, এই তিনটা প্রজেক্টে আপনি তিনটাতে ইনভেস্ট করতে পারেন, চাইলে আপনি দুইটাতে করতে পারেন, চাইলে একটাতে করতে পারেন। ইট ডিপেন্ডস অন দ্য অ্যানালিসিস। এই অ্যানালিসিসগুলো ফাইন্যান্সিয়াল ম্যানেজার, যারা ব্যাংকের ফাইন্যান্সিয়াল ম্যানেজার, তারা করেন, তারা এক্সপার্ট, তারা তিনটা মেথড তৈরি করেন। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক বলে। এটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, একটা হচ্ছে যে আইআরআর, রিটার্ন রেট অফ রিটার্ন, একটা পেব্যাক পিরিয়ড, যেটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর মাধ্যমে করে। আর এনপিভি কি করে? নেট প্রেজেন্ট ভ্যালু কি করে? আর ডলার টুডে ইজ worthy than a dollar tomorrow। তাহলে আজকের প্রেজেন্ট ভ্যালুতে আমার এই বাজেট বা এই প্রজেক্ট অ্যানালিসিসে আজকের ভ্যালু কত? ডিপেন্ড অন ইন্টারেস্ট রেট। আপনার এই প্রজেক্টে আপনাকে ইন্টারেস্ট ইনকাম আপনার আসতেছে 1.2%, সে ফর এক্সাম্পল, ওইটাতে আসতেছে 1.3%, আরেকটাতে আসতেছে 1.5%। তাহলে আপনি কোনটা আপনার জন্য প্রফিটেবল হবে? আজকে যেটা ইন্টারেস্ট রেট বেশি দিলে আপনার জন্য আপনি ইন্টারেস্ট পাচ্ছেন, আপনি ফাইন্যান্স করছেন, আপনি ইন্টারেস্ট বেসড ইনকাম পাচ্ছেন। এরপর হচ্ছে আপনার ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। ক্রেডিট ম্যানেজার থেকে ক্রেডিট অ্যানালিস্ট ম্যানেজার। আচ্ছা, ও ক্রেডিট ম্যানেজার কি করে? এই কোম্পানি যে কোম্পানি দিচ্ছে, ওর ফাইন্যান্সিয়াল পজিশন স্ট্রং কিনা, ও রিপে করতে পারবে কিনা উইথ প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট। যদি ইন্টারেস্ট দিতে হবে না, প্রিন্সিপাল তো আমার সিকিউর থাকতে হবে, ইনশিওর থাকতে হবে, তাই না? তো এই বিষয়গুলো ক্রেডিট অ্যানালিস্ট অ্যানালিসিস করে। দেন তারা ওই লোনটা বলে সিআরএম বলে। আচ্ছা, দেন ওই ব্যাংক হচ্ছে ওই লোনটা ইস্যু করে, কেমন? তাহলে এখন ব্যাংকে যদি আপনারা যদি ব্যাংকের জন্য ব্যাংকের কথা পৌঁছে পারবেন, ব্যাংক যখন এই যে প্রজেক্টগুলোতে ফাইন্যান্স করবে, ধরেন দুইটাই আমার কাছে ভালো লাগছে, দুইটার ফাইন্যান্সিয়াল পজিশন কোনো ক্রেডিট রিস্ক নাই, কম, এবং হচ্ছে যে ওদের ব্যাংক আপডেট হয়ে যাওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, এবং ওরা প্রফিটেবল, ইন্টারেস্টও ধরেন একবারে 19-20, খুব কাছাকাছি, 1.2 1.5 ফর অথবা
2.2 এখন আমার দেখতে হবে আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন ঠিক আছে কিনা, আমার কাছে এনাফ লিকুইড মানি আছে কিনা। তখন আমি কি অ্যানালাইসিস করব, লিকুইডিটি রিস্ক অ্যানালাইসিস করব, তাই না? এটা হলো লিকুইডিটি রিস্ক, যে আমি শর্ট টার্ম অব্লিগেশনসগুলো ফুলফিল করতে পারবো কিনা এই ফাইন্যান্সের এই প্রজেক্টের ফাইন্যান্স করার পরে। এটা তো আমাদের একবার জজলাই করে, তাই না? আপনারা রেগুলার করবেন। আচ্ছা, তখন হচ্ছে যে আমি কি করব, তখন আমি ফান্ড কালেক্ট করব। তখন আমার কাছে নাই কিন্তু এটা প্রফিটেবল প্রজেক্ট, তখন আমি ইন্টারব্যাংক ট্রানজাকশনে যাই, তাই না? ইন্টারব্যাংক ট্রানজাকশন একটা নির্দিষ্ট সময়ের জন্য, যদি প্রথমে ব্রাঞ্চে যাই, তাই না? ব্রাঞ্চে যাই, যদি ব্রাঞ্চে দেখতেছি না আমার ওখানে আমার ম্যানেজ হচ্ছে না, আমি ইন্টারব্যাংক ট্রান্সফারে যাই, ট্রানজাকশন। ইন্টারব্যাংক ট্রানজাকশন যদি না হয় সেক্ষেত্রে আমরা কই যাই, সেন্ট্রাল ব্যাংকে যাই, না? মাঝে মধ্যে লিকুইডিটি ক্রাইসিস হলে এই বিষয়গুলো হচ্ছে যে এইভাবে, তখন হচ্ছে আমরা ডেপোজিট কালেক্ট করার দিকে বেশি নজর দিই। তারপর অনেক সময় দেখলাম যে আপনাদের ব্যাংকগুলো হচ্ছে যে খুব মানে ঈদের সময় বা বিভিন্ন অকেশনের সময় কি হয়, আমরা চেক দিয়ে টাকা উঠাতে গেলেও টাকা পাচ্ছি না, বড় বড় অ্যামাউন্টটা দিচ্ছে না, 2 দিন পর আসে 3 দিন পর আসে, এরকম বলে বলো না? ওটা কিন্তু ফান্ড টাকা লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়, সবাই একসাথে তুলে যে টাকাটা ঈদের সময় লাগে। এই বিষয়গুলো তখন লিকুইডিটি রিস্ক ওরা ম্যানেজ করে হ্যান্ডেল করে। আমরা গভর্নমেন্ট ব্যাংক থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে দিতে পারি, ইন্টার ব্যাংক থেকে দিতে পারি, ব্রাঞ্চ ব্যাংকগুলো থেকে ব্যাংক সিস্টেমগুলো থেকে দিতে পারি। আচ্ছা, এটা আমাদের যত হবে কেমন ফ্লো অফ ফান্ডস, ঠিক আছে? এটা ফ্লো অফ ফান্ডস থেকে খুব থিওরি। আচ্ছা, তারপর কি বলছি, কোথায় আসছে, কোথায় ছিলাম? আচ্ছা, ফাইনালি আমরা বুঝছি আমরা এখন ক্যাপিটাল অ্যাকাউন্ট কি বলতে পারি? সেম জিনিস, দুইটাই কিন্তু সেম, দুইটাই কিন্তু ফান্ড ফ্লো করতেছে থ্রু ইনভেস্টমেন্টস, কিন্তু এই ইনভেস্টমেন্টটা একটু ডিফারেন্ট। কিভাবে বলতো? The capital account is one of the components of the country's balance of payment, of course, and আমরা জানি balance of payment করতে গেলে এই তিনটা অ্যাকাউন্টের মাধ্যমেই করে, কেন? আচ্ছা, তাহলে কিভাবে দেখেন, providing a record of transactions related to acquisition and disposal of non-produced or non-financial assets and capital transfer between a country and the rest of the world. Acquisition হচ্ছে না, acquisition করতে গেলে ধরেন আপনার একটা, আমাদের এখানে যে ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলছি, তাহলে আমরা মাল্টিন্যাশনাল, তো বাংলাদেশে যেরকম প্রাণ আর দুইটা কিন্তু মার্চ করে মার্চ করছে, ম্যাচটা হচ্ছে acquisition একটা পার্ট, কেমন? অনেকে অ্যাকোয়ার করে নিয়ে নেয়, পুরো কোম্পানিটা অ্যাকোয়ার করে নিয়ে নিচ্ছে। আচ্ছা, ধরেন আমরা ইন্টারন্যাশনাল কথা বাদ দিলাম, লোকাল কথা বাদ দিলাম, আমরা ইন্টারন্যাশনাল যদি মুভ করি ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য, ধরেন একটা বাইরের একটা স্টাবলিশ কোম্পানি বাংলাদেশের এই এমার্জিং মার্কেটটা ধরতে চাচ্ছে। এমার্জিং মার্কেট বলতে কি বুঝাচ্ছি বলুন তো? উদীয়মান মার্কেট, হ্যাঁ, যেটাতে অনেক পসিবিলিটি আছে। বাংলাদেশের এমার্জিং মার্কেটে কি বলে দেখি বলুন তো? হাইলি রিস্কি এমার্জিং মার্কেট, যেখানে আপনি আসবেন প্রসপেক্টের জন্য কিন্তু আপনি শেষ হয়ে যাবেন, ঠিক আছে? এটা কিন্তু বইছিল, এখন একটু স্ট্যাক করছে মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, কোথায় গেছে? যখন আপনি বাইরে থেকে কোনো একটার সাথে অ্যাগ্রিমেন্ট করতে যাবেন, কোনো কোম্পানি, আপনি কি দেখবেন বলুন? ওই কোম্পানির ন্যূনতম কোম্পানির কোনো কারণে ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, কোনো কারণে লিকুইডিটি ক্রাইসিস হয়েছে, মার্কেট রিস্ক পড়ে গেছে। মার্কেট রিস্ক কিন্তু অনেক বড় একটা কারণ, হ্যাঁ, যেটা ডিফল্ট রিস্কগুলো হয় ইনফ্লেশনের কারণে, চেঞ্জেস ইন ইন্টারেস্ট রেটের কারণে, কেমন অনেকগুলো কারণ হতে পারে। এখন ধরেন ওই কোম্পানিটা এই কোম্পানিকে অ্যাকোয়ার করবে কেন বলুন তো? ওই কোম্পানির মার্কেটে ইনভেস্ট আছে, বাট ক্যাশ ফ্লোটা নাই। ইনট্যানজিবল অ্যাসেট মেইনটেইন করে এই ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইনট্যানজিবল অ্যাসেট কি তাহলে বলুন তো? রেপুটেশন। ওই গুডউইলটা আছে, এই গুডউইলটার দাম কিন্তু অনেক টাকা, এটার মাধ্যমে কিন্তু অনেক টাকা অনেক ফ্লো ফান্ড পায়। যে মার্কেটে যে বসলে আমার ওইটার এগেইনস্টে গুডউইলটা ওই থেকে নতুন ভাবে ইনভেস্ট করলে আবার ফ্লোটা বাড়বে, এটা রেপুটেশনটা ভালো। ঠিক আছে, এই রেপুটেশনে কিন্তু আপনাকে ক্যাপিটাল গ্রো করা, ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্যাপিটাল গ্রো করা, বুঝছেন? এটা হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে, আর এটা হচ্ছে আমার ওই যে নন প্রডিউস ডিসপোজাল, নন প্রডিউস নন ফাইন্যান্সিয়াল আছে, এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল আছে, এটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল আছে, বুঝলে আপনারা পেয়ে যাবেন, বুঝছেন? আচ্ছা, আমরা বুঝতে পারছি এটা কেমন? আচ্ছা, এখন এই রিলেশনশিপ বিটুইন দিস অ্যাকাউন্টস, এটা মানে কি বলুন তো? কি রিলেশনশিপ আপনারা পাচ্ছেন? বা গভর্নমেন্ট ট্রেড মিনিস্টার না, বাণিজ্য মন্ত্রণালয় ওনারা এইসবগুলো করে, বুঝছেন? হিসাবগুলো করে ওভারঅল। এখন এই রিলেশনশিপ বিটুইন দ্য অ্যাকাউন্টস কি হতে পারে দেখি বলুন তো? রিলেশনশিপ বিটুইন দিস অ্যাকাউন্টস ইজ গভর্নড বাই দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। এগুলোর মাধ্যমে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট এনশিওর হচ্ছে, কেমন? এখন এই পেমেন্টটা হচ্ছে এইভাবে হবে, দেখেন আমি একটা করে তাহলে বুঝাই, which states that current account balance plus
account or capital account. I mean capital or financial account because একসাথে জড়িত কেমন জাস্ট আলাদা করতে আমাদেরকে account balance plus the changes in reserve আপনার foreign reserve কেমন আছে কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতেছেন আপনাকে ওই ডলার বেঞ্চমার্ক নিয়ে অথবা পাউন্ডের বেঞ্চমার্ক নিয়ে আপনাকে রিজার্ভ বলতে আমরা কিন্তু ডলারকে বুঝি না তাই না শুধুমাত্র ডলার লাগবে অনেকগুলো হতে পারে ইন্টারন্যাশনাল ট্রেড করতে গেলে ধরুন আপনি জাপানে যাবেন ওরা কিন্তু ডলার নেয় আমরা ওই জাপানিজ ইয়েন নেয় চায়না দেখুন দুটো শুনছে চায়নাতে ওই যে সিএমআই আরএমবি বলে আরএমবি হ্যাঁ আরএমবি দিতে পারে বুঝছেন রাশিয়ার রুবেলে করে এই বিষয়গুলো আছে তবে ইউরোতে করে ইংল্যান্ড হচ্ছে পাউন্ডে করে কেন এই রিজার্ভ অ্যাসেটটা আমার কত হতে পারে আমার ইকুয়াল টু 0 হতে পারে এই 0 মানে হচ্ছে ওই 0 না এই 0টা হচ্ছে ব্যালেন্স ইকুয়াল হতে হবে আমি কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু নিছি তারপর হচ্ছে আমার এখান থেকেও এটা মাইনাস করতে হবে এখান থেকেও মাইনাস করতে হবে যেখান থেকে যেখানে রেফারেন্স সমান হলে তিনটা সমান নিতে হবে বাংলাদেশে আসলে তিনটা সমান হয় না বুঝছেন কি বলছি বাংলাদেশে কি বলে মাঝে মাঝে যখনই আপনি বাইরে এক্সপোর্ট করছেন আনতেছে এটা গভর্নমেন্ট কোন পসিবল হতে পারে কিন্তু টাকাটা কি করে ওরা ব্যাক মানিতে নিয়ে যায় আর এখানে ট্যাক্সি রেখে দেয় কিন্তু যখন আপনার ইয়া পাস করে মানে ইয়া করে এনুয়াল রিপোর্ট যখন তৈরি করে দেয় ওখানে কিন্তু ব্যালেন্স করে আমাদের এখানে বাংলাদেশের রিজার্ভ ব্যাংক কত 12 মিলিয়ন ডলার নাই 10 মিলিয়ন ডলার নাই 20 নাকি 19 মিলিয়ন ডলার কিন্তু বাংলাদেশে মিলিয়ন ডলার তো দেখাচ্ছে না রিজার্ভ এখন 14 দেখাচ্ছে মনে হয় অফিসিয়ালি নাই 5 আছে হাইস্ট গেলে 4 কি 5 হ্যাঁ আপনার ব্যাংক অ্যাকাউন্ট আচ্ছা তাহলে এরপরে কি হবে তারপরে যে শ্রীলঙ্কার মতো ডিক্লেয়ার দিতে হবে দেউলিয়া না এই আই ভিডিও কমেন্ট দিতে 21 মিনিট 22 মিনিট হয়ে গেছে মেলা আচ্ছা আমরা এইটা একটু আমরা আলোচনা করলাম যে ভিডিও শেষ দিচ্ছি সেটা হচ্ছে growth in international trade international flow fund depend করে the growth in international trade আপনি international trade কতটুকু grow করতে পারছেন international worldwide এর উপর ডিপেন্ড করে কেমন এই জিনিসগুলো the growth in international trade has been influenced by a variety of historical events of course আপনি একটা দেশের সাথে যখন একটা বাণিজ্য করতে যাবেন তখন ওখানে আপনি কি দেখবেন হিস্ট্রিটা দেখবেন তো আগে তখন এটাকে আমরা বলি দুইটা অ্যানালাইসিস করি আমরা যখন প্রজেক্ট অ্যানালাইসিস করি তখন দুইটা অ্যানালাইসিস করি এক হচ্ছে কি বলতো ফান্ডামেন্টাল অ্যানালিসিস এটা মানে কি রেশিও অ্যানালিসিস করা না রেশিও অ্যানালিসিস এটা করে এটা কোম্পানির ওই ইয়া থেকে ফাইনান্সিয়াল পজিশন থেকে বা ইয়া থেকে কেমন আচ্ছা ইনকাম স্টেটমেন্ট করতে পারে আর হচ্ছে যে আগে কি করে বলতো টেকনিক্যাল অ্যানালিসিস করি টেকনিক্যাল অ্যানালিসিস করে কি ওই যে গ্রাফিক্যাল ট্রেন্ড দেখে আমরা কখন ইনভেস্ট করব ডাউনওয়ার্ড হলে কখন ইনভেস্ট করব আপওয়ার্ড স্লোপ হলে কখন ইনভেস্ট করব এই বিষয়গুলো টেকনিক্যাল অ্যানালিসিস এর যারা এক্সপার্ট তারা পারে এগুলো বুঝছেন আপনার যখন এটা যখন অন্ত জানেন এটা যখন এভাবে হয় গ্রাফটা যখন হয় তখন আপনি উপরে যখন দাগ থাকবে তখন আপনি ইনভেস্ট করলে ডলার করে কারণ যখন মুখ নামতে পারে বুদ্ধিমান বুদ্ধি হচ্ছে এটা যখন ডাউনওয়ার্ড হচ্ছে তখন ইনভেস্ট করা তখন ডাউন উঠতে পারে বুঝছেন বিষয়টা এই টেকনিক্যাল অ্যানালিসিস এর সবসময় এগুলো আমরা হাইপোথেটিক্যালি সবসময় হবে ডাউন এটা ডিপেন্ড অন এক্সপেরিয়েন্স এন্ড এক্সিকিউশন আচ্ছা তাহলে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্টারন্যাশনাল ট্রেড ফ্লো এই জিনিসটা আচ্ছা আমরা এখানে আরো কিছু বলি হিস্টোরিক্যাল ইভেন্টস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অফ কোর্স ইউ হ্যাভ টু হ্যাভ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট when you are moving to the international trade right কারণ আপনি কোন প্রোডাক্ট নিয়ে আসছেন যদি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনাকে ওইটা অবশ্যই টেকনোলজিক্যালি ইউটিলাইজ করতে হবে আচ্ছা পলিসি শিফটস গভর্নমেন্ট পলিসিগুলো শিফট করে না সুইচ করে না মুভ করে না এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট কেমন আচ্ছা যেমন হচ্ছে আমাদের বলতে ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশের সাথে লেনদেন করে আবার ইন্ডিয়া যখন বাংলাদেশ চায়নার সাথে লেনদেন করে তখন কিন্তু টার্মস এন্ড কন্ডিশন কিন্তু ডিফারেন্ট হয়ে যায় ট্যারিফস কিন্তু ডিফারেন্ট হয়ে যায় আবার বাংলাদেশ যখন ইন্ডিয়াতে আবার কোনো কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করতে যায় আবার ওদের রুলস আগে কম হয়ে যায় ওদের রুলসটা একটু হার্ড হয়ে যায় তো বিষয়গুলো একটু মারাত্মক বুঝছেন ইকোনমিক এগ্রিমেন্টস সেম জিনিস ইকোনমিক এগ্রিমেন্টস গুলো যেগুলো হয় না ইকোনমিক্যালি করার জন্য জিডিপি করার জন্য আচ্ছা তাহলে আমরা ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্টারন্যাশনাল ট্রেড ফ্লো কি কি হতে পারে তখন একটা দেশ আরেকটা দেশে যখন ইন্টারন্যাশনাল ফান্ড রাইজ করতে যায় বা ইন্টারন্যাশনাল ফান্ড ফ্লো আনতে যায় অথবা ইনভেস্ট করতে যায় সেক্ষেত্রে কস্ট অফ লেবার অবশ্যই আপনি কোনো ফ্যাক্টরি অন্য দেশে করতে যাচ্ছেন আমাদের দেশে আমাদের গার্মেন্টস শিল্প নষ্ট হচ্ছে কারণ আমাদের গার্মেন্টস শিল্পে কিন্তু কি হচ্ছে এখন এই যে কিছু জায়গায় লেবাররা আন্দোলন করছে না কেন করছে এই যে কষ্ট বের হয়ে গেছে সরি একদম আসলে সেলিম ভাই 1501 সালাম 1501 তবে দাঁড়ায় বুঝতে পারছেন আমরা আলোচনা শুরু করছি আজকে না মাশাআল্লাহ আচ্ছা লেবার কস্টটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল কারণ গার্মেন্টস শিল্প হচ্ছে যে এখন ওয়ার্ল্ড কত এখন ছিল 3-2-1 ছিল তাই না ফার্স্ট সেকেন্ড থেকে গার্মেন্টস শিল্প ও হ্যাঁ এখন 4-5 হয়ে গেছে ইন্ডিয়া পেয়ে গেছে চায়না পেয়ে গেছে
লেবার কস্ট কমাতে পারেন আপনি, তাহলে আপনি ট্রেড ফ্লোটা পাবেন, ইন্টারন্যাশনাল ট্রেড ইনভেস্টমেন্টগুলো পাবেন, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে কি ইনফ্লেশন, অবশ্যই যেটা বলছি লেবার কস্ট অফ লেবার সাথে ইনফ্লেশন ভালো একটা সম্পর্ক আছে, ইনফ্লেশন বাড়লে লেবার কস্ট বেড়ে যাচ্ছে, কেমন? ন্যাশনাল ইনকাম, অফকোর্স ন্যাশনাল ইনকাম যদি আপনার হাই ন্যাশনাল ইনকাম হয়, মানে ধরুন ওই ইউএসএ তে পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি না, সে দেশে কম না, তো এখন যে দেশে কম সে দেশে কি মানুষ ফরেন ইনভেস্ট করতে যায়, নাকি যে দেশে বেশি কারেন্সি রেট বেশি ওই দেশে সেখানে বেশি তাহলে ওখানে করতে যাবে, বিষয়টা হচ্ছে এরকম, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বাট এটা ডিপেন্ড করে কন্ডিশন অফ দ্য বিজনেস, আই মিন পলিসি ইকোনমিক এগ্রিমেন্টস গুলোর উপরে। হ্যাঁ ক্রেডিট কন্ডিশন স্বাভাবিক যেটা একটু আগে বললাম যে ক্রেডিট রিস্ক অ্যানালিসিস করে এটা করতে হবে, গভর্নমেন্ট পলিসি বললাম একটু আগে, এক্সচেঞ্জ রেটও কিন্তু একই জিনিস, আপনি যখন এক্সচেঞ্জ করতে যাবেন আপনার ডলারে বেস করে আপনি ইন্টারন্যাশনাল ট্রেড করছেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যখন এটা কনভার্টেড হবে